কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, নিট, জেই এবং অন্যান্য যে সকল অল ইন্ডিয়া বেসিস কম্পিটিটিভ এক্সামগুলো হয় এবং ডব্লিউবিজেই, এই সকল কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কোঅর্ডিনেশন কেমিস্ট্রি খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে, বিশেষ করে নিট এবং জেইতে। নিটে তো প্রত্যেক বছর প্রায় 2-3টে করে কোশ্চেন জিজ্ঞাসা করে এবং জেই মেনেও এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমরা র্যাঙ্ক বুস্টার সিরিজটাকে কন্টিনিউ করছি এবং আজকের এই ভিডিওতে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। শুধুমাত্র কনসেপ্ট নয়, এই কনসেপ্টের সঙ্গে সঙ্গে আমরা কোশ্চেন অ্যান্সারও ডিসকাস করব। দুটো টোটাল কোশ্চেন করাবো এবং তার যে রিগার্ডিং যে সকল কনসেপ্টগুলো রয়েছে ওগুলোও ডিসকাস করব। এই দুটো কোশ্চেন যদি ভালো করে বুঝে যাও, এই রিলেটেড যত রকমের প্রবলেমগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে রয়েছে, যেই মেন বা নিটের এক্সামে যেগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে, এগুলো কিন্তু তোমরা ইজিলি সলভ করতে পারবে। এবং এই বছর এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা, কারণ আগে এসছে 2017 সালের কোশ্চেনে এসছে, সুতরাং এই বছর তোমাদের আসতেই পারে। সুতরাং কেয়ারফুলি তোমরা জিনিসটা বুঝবে এবং অবশ্যই খাতায় নোট ডাউন করবে। দেখো, নোট ডাউন না করলে কিন্তু জিনিসগুলো কিন্তু মনে থাকবে না। সুতরাং ভালো করে নোট ডাউন করবে, বুঝবে। অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। তাহলে শুরু করছি র্যাঙ্ক বুস্টার সিরিজের আর একটা ভিডিও। এখানে আমরা ডিসকাস করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রির আর একটা নতুন কনসেপ্ট। তাহলে ডিরেক্টলি আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, কোশ্চেনটা হচ্ছে যে কারেক্ট ইনক্রিজিং অর্ডার ফর দ্য ওয়েভ লেন্থ অফ অ্যাবজর্পশন ইন দ্য ভিজিবল রিজিয়ন ফর দ্য কমপ্লেক্স অফ কোবাল্ট 3+ ইজ। এই তিনটা কমপ্লেক্স দেওয়া রয়েছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। এটা নিটে 2017-তে এসেছিলো। তো বলছে যে কারেক্ট ইনক্রিজিং অর্ডার, তোমাকে একটা ইনক্রিজিং অর্ডার, সঠিক ইনক্রিজিং অর্ডার মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। কিসের? ওয়েভ লেন্থ অফ অ্যাবজর্পশন ইন দ্য ভিজিবল রিজিয়ন। বলছে ওয়েভ লেন্থ অফ অ্যাবজর্পশন ইন দ্য ভিজিবল রিজিয়ন মানে দৃশ্যমান অঞ্চলে, মানে দৃশ্যমান যে আলো যে অঞ্চলটা, ওইখানে যে আলোটা শোষিত হবে এই সকল কমপ্লেক্স দ্বারা। মন দিয়ে বুঝবে কিন্তু কোশ্চেনটা, যে দৃশ্যমান আলোর যে অঞ্চলে যে সকল যে কমপ্লেক্সগুলো হচ্ছে আলো শোষণ করবে, সেই শোষণ যে সকল তরঙ্গকে শোষণ করবে সেই সকল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম সাজাতে বলছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই তিনটে কমপ্লেক্স দেওয়া রয়েছে। এই সকল তিনটে কমপ্লেক্স, এই যে তিনটে কমপ্লেক্স ভিজিবল রিজিয়ন বা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে আলো অ্যাবজর্ব করবে। এই আলো অ্যাবজর্ব বা শোষণ করবে। এই আলো যে শোষণ করবে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটাকে শোষণ করছে যে রিজিয়নে, ওই যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কমটা কি হবে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে তোমাকে সাজাতে হবে কোন কমপ্লেক্সটা হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে তরঙ্গকে ভিজিবল রিজিয়নে শোষণ করছে, নাকি এইটা বেশি করছে, নাকি এইটা বেশি করছে, নাকি এইটা বেশি করছে, অর্থাৎ তোমাকে ঊর্ধ্বক্রম সাজাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই কোশ্চেনটাকে সলভ করতে হলে তোমাকে কিন্তু এর রিলেটেড কনসেপ্টটাকে বুঝতে হবে। দেখো, কনসেপ্ট না বুঝলে তুমি কি করে সলভ করবে? তাহলে তোমাকে প্রথমে এই তিনটে কমপ্লেক্স দ্বারা, দেখো অপশানগুলো তোমাদের কোশ্চেন যে ছিল, কোশ্চেনে কিন্তু অপশান দেওয়া ছিল। অপশান এতে একটা অর্ডার ছিল, বিতে একটা অর্ডার ছিল। আমি অর্ডারগুলোকে লিখিনি, তার কারণ জায়গা লাগবে বলে। তো আমি শুধুমাত্র তিনটে কমপ্লেক্স লিখেছি, আমরা অ্যান্সারটা ডিরেক্টলি লিখবো। তো আগে বুঝতে হবে যে এই যে অ্যাবজর্পশান, যে ওয়েভলেন্থটা মানে যে আলোটা শোষণ করছে, অ্যাবজর্ব করছে, ওই অ্যাবজর্ব যে ওয়েভলেন্থের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কিভাবে ডিটারমাইন করি, মানে কিভাবে ওই ল্যামডাটাকে আমরা কম্পেয়ার করতে পারবো যে কোন ক্ষেত্রে বেশি হচ্ছে, কোন ক্ষেত্রে কম হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে তুমি যখন অন্য কোনো আননোন যদি কমপ্লেক্স থাকতো, তাহলে তোমাকে কি দেখতে হতো? প্রথমে যে সকল কমপ্লেক্স দেওয়া রয়েছে সেই সকল কমপ্লেক্সের অবশ্যই আগে মেটালের উপরে চার্জটা দেখতে হতো, যে সবার ক্ষেত্রে কি চার্জ সেম রয়েছে না ডিফারেন্ট রয়েছে। তাহলে এক্ষেত্রে তো তোমাকে বলেই দিয়েছে যে CO3+ কমপ্লেক্স সবাই, তাহলে কোনো অসুবিধা নেই। এমনিতেই তোমরা বুঝতে পারছো এটা নিউট্রাল, এটাও নিউট্রাল লিগ্যান্ড, এটাও নিউট্রাল লিগ্যান্ড। সুতরাং এই 3+টা পুরোপুরি কোবাল্টের উপরেই রয়েছে, তাহলে সবার ক্ষেত্রেই কোবাল্ট 3+ রয়েছে। এবার আমাদের আসতে হবে যে এই ওয়েভলেন্থ অফ অ্যাবজর্পশনটা কী ফ্যাক্টরের উপরে নির্ভর করে, মানে কোন কোন ফ্যাক্টর রয়েছে যার উপরে হচ্ছে এই অ্যাবজর্পশন ওয়েভলেন্থটা নির্ভর করে। মন দিয়ে বুঝবে জিনিসটা। দেখো, তোমরা এইটা ভালো করেই জানো যে কোনো একটা মেটাল, যদি এখানে CO3+ যদি বলি, যে কোনো মেটাল, এটা হচ্ছে ফ্রি মেটাল আয়ন, এটা ফ্রি অবস্থায় রয়েছে, ফ্রি স্টেটে রয়েছে। একে যখন এর কাছাকাছি যখন লিগ্যান্ডগুলো যখন বন্ডিং করতে আসে, এগুলো সব লিগ্যান্ড, এর লিখে দিচ্ছি লিগ্যান্ড,
লিগেন্ডগুলো যখন এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ড এরকম করে করতে আসে তখন কি হয় তোমরা জানো যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এরকম করে লিগেন্ডগুলো বন্ডিং করতে আসে। যখন লিগেন্ডগুলো বন্ডিং করতে আসে এই যে মেটালের যে ডি অরবিটাল, 5টা যে ডি অরবিটাল, কী কী ডি অরবিটাল রয়েছে, ডি এর 5টা ডি অরবিটাল তোমরা জানো, 1 2 3 4 5, এটা হচ্ছে ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, মেটালের ডি অরবিটালগুলো। এমনি ফ্রি অবস্থায় যখন থাকে মেটালটা, তখন হচ্ছে মেটাল আয়ন হিসেবে যখন থাকে তখন কিন্তু এই যে 5টা ডি অরবিটাল, এই দাগগুলো এক একটা ডি অরবিটাল, কিন্তু এই 5টা ডি অরবিটাল হচ্ছে ডিজেনারেট স্টেটে থাকে। ডিজেনারেট কথার অর্থ হচ্ছে সমশক্তি সম্পন্ন কক্ষ। তাহলে এদের এনার্জি এখন কিন্তু সবার একই, যদিও উপর নিচ করে রেখেছি। আচ্ছা, এই বরাবর তোমাদের দেখাই, এই বরাবর হচ্ছে এনার্জি, ঠিক আছে, এই বরাবর উঠলেও এনার্জি আর হচ্ছে নামলে এনার্জি কম। তুমি এটাকে নেগলেক্ট করবে যে এগুলো পরপর এরকম করে লেখা হয়েছে, এগুলোর এনার্জি কিন্তু সমান, এক্ষেত্রে সব একই জায়গায় রয়েছে, তাই এনার্জি হচ্ছে সমান। এইটাকে উপরে লিখেছি, এবার ভাববে না যে এনার্জি এর ক্ষেত্রে বেশি, এটা ডিজেনারেট স্টেটে বা হচ্ছে সমশক্তি সম্পন্ন অবস্থায় রয়েছে। এটা কখন, যদি মেটালটা ফ্রি অবস্থায় থাকে। কিন্তু যখন লিগ্যান্ডগুলো এরকম কোঅর্ডিনেট বন্ড করতে আসে তখন কিন্তু এই ডিজেনারেটটা লুজ করে, অর্থাৎ এই ডিজেনারেটটা লস করে কি হয়, এইখানকার যে ডি অরবিটালগুলো স্প্লিট করতে শুরু করে, যাকে আমরা কি বলি গো, লিগ্যান্ডের প্রেজেন্সে এরকম ডি অরবিটালের স্প্লিটিংকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, সিএফটি বলি না, সিএফটি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, তোমরা এইচএসে পড়েছো এটা। তাহলে স্যার প্রথমে যখন এখানে দেখো অনেক সিস্টেমেটিক ওয়েতে করা হয়, বাট আমার যেটা লাগবে আমি সেটা ডিরেক্টলি করাচ্ছি। প্রথমে এনার্জি একটুখানি বাড়ে, তারপরে আবার স্পিড হালকা করে হতে হয়, তারপরে হচ্ছে পুরোপুরি স্পিড হয়, সেগুলো আমি যাচ্ছি না, আমি ডিরেক্টলি স্প্লিটিংয়ে চলে যাচ্ছি। তাহলে তোমরা এটা জানো অক্টাহেড্রাল ফিল্ডের প্রেজেন্সে কীভাবে হয় স্প্লিটিংটা, স্যার T2G এবং হচ্ছে ইজিতে ভেঙে যায়। নিচের দিকে কি থাকে, T2G, আর উপরের দিকে থাকে ইজি। তোমরা এটা তাহলে এটাও নিশ্চয়ই জানো, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও যে T2Gটা হচ্ছে, এইটা হচ্ছে এর, তুমি ধরে নাও যে এটাকে বলা হয় বেরি সেন্টার, ঠিক আছে, বেরি সেন্টার লেভেল। তো বেরি সেন্টার মানে এই বরাবর ধরো এদের এভারেজ এনার্জি ধরে নেওয়া হচ্ছে। তাহলে নিচের দিকে যে অরবিটালগুলো নামবে, নিচের দিকে হচ্ছে অরবিটালগুলোর এনার্জি হচ্ছে কম হবে, অর্থাৎ এই বরাবর যে নেমেছে এই বরাবর হচ্ছে গ্যাপটা বেশি না কম দেখাচ্ছে, এখানে এর একটু বেশি লাগছে। আচ্ছা, যদি এটা একটু বেশি লাগে তাহলে এটাকে উপরের দিকে উঠিয়ে দাও। তাহলে আমি যেটা আলটিমেট কথা বলতে চাইছি সেটা হচ্ছে স্যার, এই যে T2G মানে 3টা যে ডি অরবিটাল, 3টা ডি অরবিটাল হচ্ছে কম পরিমাণে নামবে, আর যে বাকি 2টো ডি অরবিটাল ওগুলো হচ্ছে বেশি করে উপরের দিকে উঠবে, ঠিক আছে। দেখো এই বরাবর তো এনার্জি, তাহলে এদের এনার্জিটা বেশি, এই যে গ্যাপটা এটা কিন্তু ডিটারমাইন করছে এনার্জি, এইটা হচ্ছে গ্যাপ বেশি, তাই এর হচ্ছে বেশি পরিমাণে, মানে এটা হচ্ছে এদের এভারেজ এনার্জি যদি ধরে নেওয়া হয় তাহলে এখান থেকে বেশি পরিমাণ উঠছে, মানে বেশি এনার্জি গ্যাপ, আর এক্ষেত্রে কম এনার্জি গ্যাপ। তাহলে এই যে সেটটাকে তোমরা এটাকে কি বলে, কি জানো গো, T2G সেট বলে না, T2G সেট বলে। তাহলে এটা হচ্ছে T2G সেট, আর এটাকে কি বলা হয়, ইজি সেট বলা হয়, ঠিক। আর এই যে টোটাল এনার্জি, এই যে টোটাল এনার্জিটাকে কি বলা হয়, টোটাল এনার্জিটাকে ডেল ও বলা হয় না, এটা হচ্ছে ডেল ও মানে হচ্ছে ও ফর অক্টাহেড্রাল, তাহলে অক্টাহেড্রাল স্প্লিটিং এনার্জি বলা হচ্ছে। অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এরকম স্প্লিটিং হচ্ছে, তাই অক্টাহেড্রাল স্প্লিটিং এনার্জি বলা হয়, ডেল ও বলা হয় এই টোটাল গ্যাপটাকে। আর এই যে ছোট গ্যাপটা এই যে নিচের দিকে নেমেছে, এইটা যদি টোটাল যদি ডেল ও হয়, এইটার মান হচ্ছে নিচের দিকে নেমেছে, তাই এটার নাম হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 0.4, এটা হচ্ছে -0.4 ডেল ও নিচের দিকে, আর উপরের দিকে হচ্ছে -0.6 ডেল ও, ঠিক আছে। তাহলে নিচের দিকে হচ্ছে -0.4 ডেল ও, আর উপরের দিকে হচ্ছে -0.6 ডেল্টা ও, ঠিক। দেখো এই দুজনকে যোগ করে দাও, দেখো চলে আসবে। আচ্ছা একটা কথা, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। দেখো এই দুজনকে যুক্ত করে দাও, দেখো ডেল ও চলে আসবে, ঠিক আছে। এই কনসেপ্টটা বোঝা গেল। এবার যেটা আসছি সেটা হচ্ছে যে এই ডেল ওটা হচ্ছে এনার্জি, মানে স্প্লিটিং এনার্জি। সবসময় জন্য মনে রাখবে এই ডেল ওটা হচ্ছে, এখানকার তুমি ভেবে নিতে পারো এনার্জি, ঠিক আছে। এই ডেল ওটা হচ্ছে অক্টাহেড্রালের ক্ষেত্রে স্প্লিটিং এনার্জি, মন দিয়ে বুঝবে। যত ডেল ওর মানটা বাড়বে, মানে যত এই গ্যাপটা বাড়বে, তত হচ্ছে স্প্লিটিংটা বেশি হবে, এনার্জি তত বেশি হবে। এর ক্ষেত্রে স্প্লিটিংটা এরকম হয়েছে, গ্যাপটা এতটা, যদি অন্যভাবে যদি আর একটু যদি স্প্লিটিং হয় তাহলে এনার্জি গ্যাপটা তার ক্ষেত্রে আরেকটু বেড়ে যাবে না।
তাহলে দেখো যদি আমি আরেকটার ক্ষেত্রে যদি কনসিডার করি, তাহলে এর ক্ষেত্রে এরকম হবে, পাশাপাশি লিখলে ভালো হতো। ধরো আর একটা এমন সিনারি হলো যেখানে স্প্লিটিংটা আর একটু বেশি হয়ে যাচ্ছে, মানে এই রকমভাবে স্প্লিটিং হচ্ছে, দেখো তাহলে তাদের ক্ষেত্রে গ্যাপটা এইরকম বেশি বড় হয়ে যাবে, এই ডেল ওর মানটা তখন এত বড় হয়ে যাবে, এই গ্যাপটা যেটা ছিল এই গ্যাপটা আর একটু বেড়ে গেল না, অর্থাৎ স্প্লিটিংটা এর ক্ষেত্রে বেশি হবে। এই স্প্লিটিংটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, কেন এই জিনিসটা তোমাদের জানতে হবে, এই স্প্লিটিংটা কেন ডিপেন্ড করে। এই যে আমরা যে বলেছি যে ওয়েভলেন্থ অফ অ্যাবজর্পশন ইন দ্য ভিজিবল রিজিয়ন, এই ওয়েভলেন্থ অ্যাবজর্পশন ওয়েভলেন্থটা কিসের ওপর ডিপেন্ড করে বলো তো? এটা তো একটা এনার্জি, তাহলে এনার্জিটা সবসময় নির্ভর করে, দেখো এই যে ডেলোটা নির্ভর করে কয়েকটা ফ্যাক্টরের উপর। কি কি ফ্যাক্টর রয়েছে? এক নম্বর ফ্যাক্টর হচ্ছে এই লিগ্যান্ডের প্রকৃতির উপর নির্ভর করে, এই মেটালের উপরে কি চার্জ রয়েছে তার উপরে নির্ভর করে, এই মেটালটা কোন পর্যায়ে রয়েছে তার উপরে নির্ভর করে। এখানে যেহেতু মেটালের উপরে চার্জ সবার সমান, তাই আমি লিগ্যান্ডের প্রকৃতির উপরে বেস করে আমি এই ডেলোটাকে দেখব। এবার তুমি বলবে স্যার ডেলোটাকে কেন আমরা বারবার নিয়ে আসছি, মানে ওটা কি করবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি কনসেপ্টটা বলে দিই। এইটা হচ্ছে তোমার হচ্ছে স্প্লিটিং এনার্জিটা তোমরা জানো যে মানে এটাকে ডেলোটাকে তুমি ই এর হিসাবে কনসিডার করতে পারো। ই সমান কি জানো তোমরা? প্লাঙ্কের সেই যে ইকুয়েশন যেটা ছিল ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ নিউ থেকে এইচসি বাই ল্যামডা এসছে। অর্থাৎ স্যার যত এনার্জিটা বেশি হবে, এনার্জি বলতে এখানে হচ্ছে ডেল ওর কথা বলছি, যত স্যার এনার্জিটা বেশি হবে তত ল্যামডার ভ্যালু কম হবে। অর্থাৎ ল্যামডার ভ্যালু বেশি হতে হলে আমাকে ডেল ওটাকে কমাতে হবে, মানে ইটাকে কমাতে হবে। এবার বোঝা গেছে? ইটাকে কমাতে হবে মানে ডেল ওটাকে কমাতে হবে, মানে কি গো, এই গ্যাপটাকে কমাতে হবে। স্যার তাহলে আপনি যে বলেছিলেন যে ল্যামডাটা কোন ক্ষেত্রে বেশি হবে কোন ক্ষেত্রে কম হবে, স্যার তাহলে এই ল্যামডাটা পুরোপুরি স্যার ইর উপরে নির্ভর করছে, বা স্যার আমি বলতে পারি ডেল ওর উপরে নির্ভর করছে। কি গো, তাহলে স্যার ডেল ও যত স্যার বেশি হবে তত ই বেশি হবে, মানে ল্যামডা তত ছোট হয়ে যাবে। আর ডেল ও স্যার যত কম হবে তত ই কম হবে, ল্যামডাটা তত বেশি হয়ে যাবে, তার কারণ এটা ইনভার্সলি রিলেটেড। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে স্যার আমাকে পুরোপুরি দেখতে হবে যে স্যার ডেল ওটা কোন ক্ষেত্রে বেশি হচ্ছে কোন ক্ষেত্রে কম হচ্ছে। তাহলে লঙ্গার অ্যাবজর্পশান যদি ওয়েভলেন্থ যদি সবচেয়ে বেশি চাই, মানে লঙ্গার ওয়েভলেন্থ যদি চাই, তাহলে স্যার আমাকে দেখতে হবে এই ডেল ওর মানটা যেন কম হয়। আর যদি ল্যামডা যদি ছোট চাই, শর্টার যদি চাই, তাহলে স্যার আমাকে দেখতে হবে ডেল ওটা যেন সেক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ স্প্লিটিংটা যেন বেশি হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, খাতায় নোট ডাউন করে রাখো, আমি বুঝিয়ে দিচ্ছি সব জিনিসগুলো। তাহলে স্যার এই ডেল ওটা কী কী বিষয়ের উপর নির্ভর করবে সেটা জানলেই তো কেল্লাফতে হয়ে যাবে। কি ডেল ওটা আমি এক্ষুনি কী বললাম? এক নম্বর হচ্ছে লিগ্যান্ডের প্রকৃতির উপরে। তোমরা এটা নিশ্চয়ই পড়েছো, যারা এইচএস দিয়েছো বা যারা প্রিপারেশান নিচ্ছ তারা নিশ্চয়ই জানো যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে এই যে ডেলোর যে ফ্যাক্টরটা, এটা হচ্ছে লিগ্যান্ডের ফিল্ডের উপরে কিভাবে নির্ভর করে সেটা কার দ্বারা ডিটারমাইন করি? সেটা হচ্ছে লিগ্যান্ডের স্পেকট্রোকেমিক্যাল সিরিজের উপরে ডিপেন্ড করে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কি? যে লিগ্যান্ডটা কোন লিগ্যান্ড, এই যে লিগ্যান্ডগুলো রয়েছে কোন লিগ্যান্ডটা এই ডেলোর মানটাকে বাড়াতে সাহায্য করে, কোন লিগ্যান্ডটা এই ডেলোর মানটাকে কমাতে সাহায্য করে। তাহলে যার ক্ষেত্রে ওই লিগ্যান্ডটা ডেলোটাকে বাড়ায় তাহলে তাকে বলবো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। যার ক্ষেত্রে ডেলোর মানটা কমবে, অর্থাৎ যে লিগ্যান্ড ডেলোর মানটা হচ্ছে বেশি বাড়াতে পারে না, কম রাখে, তাকে বলা হবে উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে স্যার যদি উইক ফিল্ড লিগ্যান্ড আসে তাহলে ডেলোর মানটা কম হবে, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসে তার ডেলোর মানটা বেশি হবে, ডেলোর মানটা বেশি হলে স্যার ল্যামডা কমে যাবে। এরা বোঝা গেছে? তাহলে আমি কি করে বুঝবো স্যার এই লিগ্যান্ডগুলো যেগুলো রয়েছে ওই লিগ্যান্ডগুলো কোনটা ডেলোকে বাড়াবে আর কোনটা ডেলো ওটাকে কমাবে? তাহলে এইটা যদি স্যার আমি বুঝে যাই তাহলে আমি সহজে এই অর্ডারটা লিখে দিতে পারবো। ঠিক আছে, সেইটা ডিটারমাইন করা হয় কিসের মাধ্যমে? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা লিগ্যান্ডের হচ্ছে ওই ফিল্ড স্ট্রেন্থটাকে আমরা দেখি। তাহলে এইটা হচ্ছে তোমার সেই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। তোমাদের বইতে তোমাদের অর্ডারটা দেওয়া রয়েছে। আয়োডিন, প্রথমে আয়োডিনে হচ্ছে উইক ফিল্ড, ওয়াটার হচ্ছে উইক ফিল্ড, অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড, ইথিলিন ডায়ামিন স্ট্রং ফিল্ড, কার্বনিল স্ট্রং ফিল্ড, এইগুলো সায়ানাইড স্ট্রং ফিল্ড, এগুলো সব রয়েছে। তোমাদের সবচেয়ে বেশি অসুবিধাটা কী হয় বলো তো? তোমরা মনে রাখতে পারো না যে
কোনটা স্ট্রং ফিল্ড কোনটা উইক ফিল্ড, তার জন্য আমি তোমাদের একটা ছোট্ট ট্রিক দেবো যাতে তোমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা তোমরা ইজিলি মনে রাখতে পারো এবং পরীক্ষা হলে কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করতে পারো। দেখো কিভাবে দিচ্ছি, দেখো এইটা হচ্ছে তার একটা শর্টকাট একটা ছন্দের মতো করে দেওয়া আছে। এই ছন্দটা যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু তুমি পুরো স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা কিন্তু মনে রাখতে পারবে। সেটা হচ্ছে IBS can give clear feature of oxalate when water nicely mix in EDTA ammonia pyridine solution. End biopic often not a mystery cinema is completely nostalgic. এই যে শ্লোকটা যেটা বললাম এইটা তুমি জাস্ট 2-3 বার খাতায় লেখো আর উচ্চারণ করতে থাকো, দেখবে মুখস্থ হয়ে যাবে। তোমরা এত কিছু গান টান, এত রিলস, এটা ওটা কত ভাইরাল জিনিস হচ্ছে, কাঁচা বাদাম সব মুখস্থ করে নিচ্ছ আর এইটা মুখস্থ করতে পারবে না? আই থিঙ্ক ইজিলি পারবে, তাই না? তাহলে IBS can give clear features of oxalate when water nicely mix in EDTA ammonia pyridine solution. End biopic often not a mystery cinema is completely nostalgic. এখানে প্রত্যেকটার মিনিং দেওয়া রয়েছে। IBS I ফর হচ্ছে I মাইনাস, BR মাইনাস, S2 মাইনাস, SCN মাইনাস, ক্লিয়ার হচ্ছে CL মাইনাস, M মাইনাস, অফ হচ্ছে OH মাইনাস, অক্সালেটও এটা জানো, C2O4 2 মাইনাস হচ্ছে অক্সালেট। আচ্ছা, ওয়াটার নাইসলি NCS, মিস ইন হচ্ছে মিথাইল সায়ানাইড, EDTA অ্যামোনিয়া পিরিডিন, PY পিরিডিন। এন্ড হচ্ছে ইথিলিন ডায়ামিন EN, এটাও একটা লিগ্যান্ড। বায়োপিক হচ্ছে বাইপিরিডিন, অফেন হচ্ছে অর্থোফেনান্থ্রোলিন, নাইট্রো মিথাইল, আর হচ্ছে সায়ানাইড কার্বনিল, আর হচ্ছে নাইট্রোসিল। তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের মেনলি কোনগুলো লাগে বলো তো। এইটা লাগতে পারে, এইটা লাগতে পারে, তারপরে হচ্ছে এইটা লাগতে পারে, এইটা লাগে, এইটা লাগে, এইটা লাগে সবসময়, এইটা লাগে সবসময়, এটা লাগতে পারে, এটা সবসময় লাগে, এটা লাগে, এটা লাগে, এটা লাগে, এটা লাগে, এটা লাগে, এগুলো। তো এইগুলো তুমি যদি এই ট্রিকটা মনে রাখলে আর 2-4 বার প্র্যাকটিস করলে আই থিঙ্ক নাথিং ডিফিকাল্ট, তুমি ইজিলি এটা করতে পারবে। তো বেসিক্যালি এইটা হচ্ছে ওরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। একটু বলে দিই যে কোনটা স্ট্রং ফিল্ড আর কোনটা উইক ফিল্ড। স্ট্রং ফিল্ড মানে কি গো, যারা ওই ডেল ওটাকে বাড়ায়, যেসব লিগ্যান্ডগুলো প্রেজেন্সে ডেল ওটা বাড়ে তাদেরকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলছি। আর যাদের প্রেজেন্সে ডেল ওটা বাড়ে না, ঠিকঠাক থাকে বা মোটামুটি ঠিকঠাক থাকে, তাদেরকে বলা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, বা কমে তাদেরকে বলা হয় উইক ফিল্ড লিগ্যান্ড। তুমি সবসময় মনে রাখবে এই যে বাম দিকে যেগুলো শুরু হচ্ছে এগুলো হচ্ছে উইক ফিল্ডের আন্ডারে পড়ে, লাস্টের দিকে সব হচ্ছে স্ট্রং ফিল্ড। এবার তুমি বলবে স্যার মাঝখানের দিকে যারা থাকে তারা কি হয়? মোটামুটিভাবে এটা বলা হয় ওয়াটারের যারা আগে রয়েছে, ওয়াটারের আগে এই সব জিনিসগুলো রয়েছে, ওদেরকে ওয়াটার এবং ওয়াটারের আগে সবাইকে মোটামুটি উইক ফিল্ড হিসাবে ধরবে, আর তারপরের জিনিসগুলোকে মোটামুটি স্ট্রং ফিল্ড হিসাবে কনসিডার করবে। তবে এইসব জিনিস থাকলে তো তোমাদের জেনারেলি এইসব জিনিস দিয়েই দেয়, তো স্ট্রং ফিল্ড অনায়াসে তুমি বলতে পারবে। আর একটা ট্রিক হিসেবে মনে রাখবে, যত নাইট্রোজেন ঘটিত যে লিগ্যান্ডগুলো রয়েছে ওগুলো জেনারেলি হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়ে যায়। এই যে দেখো নাইট্রোজেন ঘটিত যে লিগ্যান্ডগুলো এগুলো হচ্ছে সব স্ট্রং ফিল্ড হয়। এগুলো সব ছোট্ট ছোট কথা নোট ডাউন করে রাখবে, তোমাদের কিন্তু পরে ভীষণ হেল্প করবে। তাহলে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ তুমি দেখে নিয়েছো। এবার তাহলে তুমি দেখবে কি এইখানে যে সব লিগ্যান্ডগুলো রয়েছে স্যার, ওই লিগ্যান্ডগুলোকে আমি যদি দেখে নিই যে লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেংথ কার কীরকম, যার ফিল্ড স্ট্রেংথ কম হবে তার ডেল ওর ভ্যালুটা কম হবে, তার ক্ষেত্রে ল্যামডা সবচেয়ে বেশি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এবার আমি দেখব এই লিগ্যান্ডের ক্ষেত্রে কোনটা স্ট্রং ফিল্ড কোনটা, অর্থাৎ ফিল্ড স্ট্রেংথ আমি বের করছি, ফিল্ড স্ট্রেংথ FS, ফিল্ড স্ট্রেংথ তোমরা লিখবে এটা ভালো করে, লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ। তাহলে লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ কোন ক্ষেত্রে বেশি কোন ক্ষেত্রে কম হবে বলে ফেলো। তাহলে স্যার ওয়াটার রয়েছে, ওয়াটার তো কোথায় রয়েছে গো, ওয়াটার হচ্ছে এই জায়গায় রয়েছে, ওটা উইক ফিল্ডের আন্ডারে পড়ে মোটামুটি, তাহলে ওয়াটারে হচ্ছে কম। আচ্ছা, ইথিলিন ডায়ামিন তো লাস্টের দিকে রয়েছে, এন বায়োপিক, তাহলে ইথিলিন ডায়ামিনের সবচেয়ে বেশি হবে ইথিলিন ডায়ামিন। তারপরে অ্যামোনিয়া রয়েছে স্যার, অ্যামোনিয়াটা মাঝখানের দিকে রয়েছে, এই যে অ্যামোনিয়া মাঝখানের দিকে রয়েছে, অ্যামোনিয়াকে মাঝখানে রাখলাম। ওয়াটার, তাহলে ওয়াটার হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে মাঝখানের দিকে থাকলো। তাহলে এটা হচ্ছে লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ। তাহলে দেখো এটা হচ্ছে সবচেয়ে উইক ফিল্ড। তাহলে উইক ফিল্ড যদি হয় দেখো ডেল ওটাকে সে বেশি করে বাড়াতে পারবে না, এরকম মনে রাখবে তো। যেটা স্ট্রং ফিল্ড সেটা হচ্ছে ডেল ওটাকে বেশি করে বাড়াতে পারে, এরকম তো ভাবে যে স্ট্রং ফিল্ড মানে কি, আরে বেশি দামি বোমা, মানে এই যে চরকি উঠে না, চরকি তো এই যে উপরের দিকে যে উঠে যায়, তো
তাহলে বেশি যদি তেজি সেরকম বোমা হয় তাহলে সে কী করবে, স্যাক করে উপরের দিকে তুলে দেবে, তাহলে বেশি করে গ্যাপ বাড়িয়ে দেবে, দেখো একদম রোলার চালিয়ে দেবে একদম উপরে একদম, বুঝতে পারছো, তাহলে তার ক্ষেত্রে গ্যাপটা বাড়বে। তাহলে বেশি স্ট্রং হলে স্যার বেশি করে বোমটাকে বেশি আকাশের দিকে তুলবে, মানে বেশি করে গ্যাপ বাড়াবে, ডেল ওটা বেশি হবে, ল্যামডা ছোটো হবে। তাহলে দেখো এর ক্ষেত্রে ডেল ওটা কম, তাহলে ল্যামডা সবচেয়ে বেশি এই লিগ্যান্ডযুক্ত কমপ্লেক্সের ক্ষেত্রে। তাহলে এটা যদি 1 দিই, এটা যদি 2 দিই, এটা যদি 3 দিই, তাহলে ল্যামডার অর্ডারটা কী হবে গো, ল্যামডার অর্ডারটা হবে এর ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি ওয়াটারের কমপ্লেক্সের ক্ষেত্রে। তাহলে ওয়াটারের কমপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে ল্যামডার অর্ডারটা সবচেয়ে বেশি। তারপরে ল্যামডাটা কার বেশি হবে, অ্যামোনিয়ার কমপ্লেক্সের ক্ষেত্রে, মানে 3 নম্বরের ক্ষেত্রে। তারপরে হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু তোমাকে দিয়েছিল ইনক্রিজিং অর্ডার, তাহলে তুমি এটাকে উল্টে দেবে, অর্থাৎ ইনক্রিজিং মানে কী গো, ঊর্ধ্বক্রমে, অর্থাৎ 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1, এই হচ্ছে অর্ডার। এটা হলো ল্যামডার অর্ডার, তোমাকে এটা জিজ্ঞাসা করেছিল, তাহলে তোমাকে কমপ্লেক্সগুলো দেওয়া থাকবে, তুমি কমপ্লেক্সগুলো লিখবে এখানে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিলাম। আর একটা কথা তোমাদের এই সঙ্গে বলে দিই, তোমাদের কিন্তু পরীক্ষায় এরকমও আসে যে এই যে ক্রিস্টাল, এরকম একটা কোশ্চেন তোমাদের আছে, দেখবে প্রিভিয়াস ইয়ারে নিটের তোমাদের একটা কোশ্চেন আছে 2008 সালে এরকম একটা কোশ্চেন এসছে, বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং, শুনবে মন দিয়ে, যদি চাও তো নোট ডাউন করে নিতে পারো, আমি আর লিখছি না। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কোঅর্ডিনেশন এন্টিটিজ, মানে অনেকগুলো কমপ্লেক্স দেওয়া রয়েছে, তাদের মধ্যে বলছে দ্য ম্যাগনিটিউড অফ ডেল ও, এই যে ডেল ওর ম্যাগনিটিউডটা বলছে উইল বি ম্যাক্সিমাম, বলছে 4টা কমপ্লেক্স দেওয়া রয়েছে, তাদের মধ্যে কোন ক্ষেত্রে ডেল ওর মানটা ম্যাক্সিমাম। সবগুলো কমপ্লেক্স হচ্ছে 3+ করে, কোবাল্টেরই সব কমপ্লেক্স 3+ করে রয়েছে, কোবাল্টেরই সব কমপ্লেক্স 3+ করে রয়েছে। তোমাদের আগে আমি বলে দিচ্ছি শোনো, অনেক সময় অনেক রকমভাবে লেখা থাকে, এইরকমভাবে একটা কমপ্লেক্স এখানে যেরকম লেখা রয়েছে CO C2O4 হোল 3 এরকমভাবে অনেক সময় কমপ্লেক্স লেখা থাকে। দেখো তুমি তো চার্জ বের করতে জানো তো, C2O4 এটা তো অক্সালেট, অক্সালেট সবসময় 2- করে হয় চার্জ, তাহলে 3 দুগুণে 6 চার্জ, তাহলে উপরে বাইরের ওভারঅল হচ্ছে 3-, তাহলে নিশ্চয়ই একে 3+ হতে হবে। এই চার্জ বের করানো তো তোমরা জানো। এটা যদি না জেনে থাকো, আমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি একটা প্লেলিস্ট রয়েছে, ওখানে ভিজিট করে প্রথম থেকে দেখে যাও, ওইখানে পুরো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, ওটা মাস্ট দেখবে। যারা নিট যেই বা এইচএসের ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবে, না হলে এই চার্জ না বের করতে পারলে অসুবিধা। এটাও 3+, আর যতগুলো 3টা-4টা কমপ্লেক্স দেওয়া আছে সবাই 3+ স্টেটে রয়েছে। তাহলে 3+ যদি মেটালের চার্জ থাকে তাহলে কোনো অসুবিধা নেই স্যার, সবার ক্ষেত্রে যদি একই চার্জ থাকে। তাহলে দেখতে হবে তোমাকে লিগ্যান্ডগুলো। এবার তুমি লিগ্যান্ডগুলো, এখানে ডিফারেন্ট লিগ্যান্ড রয়েছে, একটাতে CN- রয়েছে, আর একটাতে অক্সালেট দেওয়া রয়েছে, একটাতে ওয়াটার রয়েছে, একটাতে অ্যামোনিয়া রয়েছে। তাহলে তুমি তো বুঝতেই পারছো, সায়ানাইড লাস্টের দিকে রয়েছে, সায়ানাইডের হচ্ছে লিগ্যান্ড হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজের লাস্টের দিকে রয়েছে, এর হচ্ছে ফিল্ড স্ট্রেন্থ অনেক বেশি, এ ডেলোটাকে কী করবে, হাই করবে। তোমাকে তো ওটাই জিজ্ঞাসা করেছে, ম্যাক্সিমাম ডেলো বা হচ্ছে অক্টাহেড্রাল স্প্লিটিং এনার্জি কার ক্ষেত্রে বেশি, তাহলে মানে কার ক্ষেত্রে ম্যাক্সিমাম আর কি। তাহলে তুমি যেটা সায়ানাইডের কমপ্লেক্স রয়েছে, ওই যে COCN হোল 6 3- রয়েছে, ওর ক্ষেত্রে হচ্ছে ডেলোর মানটা বেশি হবে। আমার কথাটা আই থিঙ্ক বুঝতে পেরেছো। তাহলে মোট কথা, এইখানে কমপ্লেক্সের ক্ষেত্রেও তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোন ক্ষেত্রে হচ্ছে ডেলোর মানটা ম্যাক্সিমাম হবে, কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, ডেলোর মানটা ম্যাক্সিমাম হবে এর ক্ষেত্রে। তার কারণ দেখো, এই যে এখানে সবচেয়ে ফিল্ড স্ট্রেংথ কার বেশি, ইথিলিন ইথিলিন ডায়ামিনের, এটা তো লাস্টের দিকে রয়েছে তাই না। আর সবচেয়ে কম হচ্ছে ওয়াটারের, তাই না, ওয়াটার হচ্ছে এইখানে কোথায় রয়েছে, এইখানে রয়েছে। তাহলে ডেল ওর যদি তোমাকে অর্ডার এরকম সাজাতে বলে পরীক্ষায়, যে এই কোশ্চেনে যদি ডেল ওর অর্ডার সাজাতে বলে, তাহলে জাস্ট এর রিভার্স হয়ে যাবে। এর ক্ষেত্রে যেটা ল্যামডা বেশি হয়েছিল তার ক্ষেত্রে এনার্জি তার ক্ষেত্রে সবচেয়ে কম হবে, তাই না। তাহলে এইরকম ধরনেরও কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ফিল্ড স্ট্রেংথও জিজ্ঞাসা করতে পারে, না হলে ল্যামডাও জিজ্ঞাসা করতে পারে। যেটা ফিল্ড স্ট্রেংথ হবে, যদি ডেলোটা বেশি হয় ল্যামডাটা কম হবে, আর ডেলো কম হলে ল্যামডা বেশি হবে। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টের কথা বললাম, মন দিয়ে ওটা শুনবে, ভিডিওটা দেখবে, আর হচ্ছে খাতায় নোট ডাউন করে নেবে। আর এই রিলেটেড যদি প্রিভিয়াস ইয়ারে আর কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি সলভ করে ফেলবে। দেখো বারবার বলছি, প্রিভিয়াস ইয়ারটাকে ভীষণ গুরুত্ব দাও। প্রিভিয়াস ইয়ার হচ্ছে তোমাদের আসল গাইডেন্স। প্রিভিয়াস তোমাদের বলে দিলাম, তুমি সলভ করলে না, দিয়ে এত কে করছে, ল্যাদ খাচ্ছ, শুয়ে আছো, রিলস স্ক্রল করছো, আর দিয়ে মেডিকেল এখানে পড়ছো, বেকার সব করছো। দেখো তুমি ডিসিশান নিয়েছো, তুমি মেডিকেল পড়বে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ভালো রেজাল্ট করবে, বড় ইনস্টিটিউশনে পড়বে, সুতরাং তোমার দায়িত্ব কিন্তু জিনিসগুলোকে করে নেওয়া। তো তোমাকে একটু কষ্ট করতেই হবে, তোমাকে প্রিভিয়াস ইয়ার দেখতে হবে যে কোন কোশ্চেনগুলো এরকম রিলেটেড রয়েছে,
অন্য কোনো চ্যানেলে যদি থাকে সেই কোশ্চেনগুলোও করে নিতে পারো। তো কষ্টটা তোমাকে করতে হবে। এবার যেহেতু তুমি একটা বড় পরীক্ষা দিতে চাইছো, তোমার বড় এম রয়েছে, তো এমটা পূরণ করার দায়িত্বও কিন্তু তোমাকে নিতে হবে। বাবা মা তোমাকে সাপোর্ট করবে, তোমাকে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা ম্যানেজ করাবে, খাওয়া দাওয়া ঠিকঠাক মানে যাতে হয় সেটার ব্যবস্থা করবে, কিন্তু বাকি পড়াশোনাটা তো তোমাকে করতে হবে, সেটাও কি জোর করে করাতে হবে না। অনেকে আমি স্টুডেন্টদের বলি সবসময় যে প্রিভিয়াস ইয়ারের প্রবলেম করো, কেউ শোনেই না কথা। তোমাদের মধ্যেও অনেকে আছো। তো প্রিভিয়াস ইয়ারটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ার ভালো করে করো। এম বড় মানে তোমাকে হার্ডওয়ার্কটাকেও বাড়াতে হবে, বুঝতে পারলে? তোমার ইচ্ছা, তোমার ডিজায়ার, সুতরাং ডিজায়ারটাকে পূরণ করা, ড্রিমটাকে, এমটাকে পূরণ করার দায়িত্বও কিন্তু তোমাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে অনেক কথা বলে দিলাম। এই কোশ্চেনটা মোটামুটি 2017 সালে এসেছিলো, এরকম টাইপের প্রবলেম আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। যদি এই র্যাঙ্ক বুস্টার সিরিজের অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে এক্ষুনি আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, লাস্টে দেখে নাও। ওইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সব কনসেপ্টগুলো রয়েছে। অবশ্যই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ভালো করে যাবে, আমার প্লেলিস্ট দেখলে সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। অন্যান্য কোশ্চেনগুলো আমি পরপর ভিডিওতে দেবো, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি একদম স্কিপ করা যাবে না। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে, আর যদি কোনো কোশ্চেন থাকে বা যদি খুব ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।